হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। পাশাপাশি আমরা একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসপত্র নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো তার আগে আমার নিজের কথা বলি। তো আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তখনও শেখা শুরু করি নাই। মানে কেবলমাত্র সি শেখা শুরু করেছি। এখন একদম শেষ পর্যায়ে সি এর। তো স্ট্রাকচার নামে যে কনসেপ্টটা ছিল, তো এটা কেবল টাচ করছি। তো স্ট্রাকচার যখন আমি শেখা শুরু করি তখন আমার কাছে খুব মানে এটা খুব কঠিন মনে হচ্ছিল। তো আমি ভাবলাম কি যে এইটা বোধ হয় অনেক পুরানো ল্যাঙ্গুয়েজ, তো আমি এক কাজ করি, আমি সি প্লাস প্লাস শেখা শুরু করি, বোধ হয় এখানে এরকম ঝামেলাপূর্ণ কোনো টপিক নেই। তো যাই হোক, আমি করলাম কি যে আমি সি প্লাস প্লাস যখন শেখা শুরু করি তখন কিছুটা অবাক হয়ে যাই যে আসলে তো সি এর সাথে সি প্লাস প্লাসের অনেক মিল। এক্স্যাক্টলি সি এর সমস্ত কোডই সি প্লাস প্লাসে রান হয়। তো আমি করলাম কি, যখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের টপিকগুলোতে আসি তখন ক্লাস, অবজেক্ট, এই জিনিসপত্রগুলো আমার কাছে আমি মানে প্রথম দেখতে পাই। যদিও আমি স্ট্রাকচার জিনিসটাকে ওভাররাইড করে গেছিলাম, যে স্ট্রাকচার আমার শেখার মনে হয় প্রয়োজন নেই। এনিওয়ে, তারপর আমি যখন এটা শিখতে শুরু করি তখন আমার কাছে সত্যি অনেক এত বাজে লাগতেছিল বিষয়গুলা। তখনও আমি জানতাম না যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না। আমি যতই ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে যাই না কেন, তো আমার আসলে এখানে এটা আসলে বেসিক্যালি কনসেপ্ট, আমার সব জায়গায় এটা এক। তো যাই হোক, প্রপার গাইডেন্সের অভাবে আমি করলাম কি, সি প্লাস প্লাসের ওটা ইগনোর করে মনে হয় ভাবলাম যে এইটা বোধহয় অনেক কঠিন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সি প্লাস প্লাসে আমি জাভাতে শিফট করলাম। আমি জাভাতে যখন গেলাম তখন দেখি কি যে বেসিক অ্যারে, ফাংশন, লুপ এগুলো তো সবই সেম। তো জাভাতে যখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখা শুরু করি তখন আমার কাছে আরও কঠিন মনে হওয়া শুরু করলো। এনিওয়ে, খুবই দুর্ভাগ্য। তো যাই হোক, পরবর্তীতে আমি ডিপ্রেসড হয়ে একদম সব কিছু ছেড়ে পড়ে আমি সি শার্প দেখা শুরু করি। তো সি শার্প যখন আমি শুরু করি তখন আমি আসলে একটা কোর্সের ভিতরে ছিলাম। তো কোর্স থেকে আমাকে খুব প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল যে মানে কোর্সের অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন টপিকের জন্য তো আমাকে এটা শেষ করতেই হবে। এনিওয়ে, আমি ইউটিউবে একটা চ্যানেল খুঁজে পাই। তো ওই চ্যানেলে আমি সি শার্প দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখা শুরু করি। তো আমার কাছে জিনিসগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীতে সম্ভবত চ্যানেলটার নাম ছিল নরেশ আইটি চ্যানেল বা এই টাইপের কিছু একটা, ইন্ডিয়ান চ্যানেল। তো ওইখানে সি শার্প দিয়ে মোটামুটি 60টার মতো ভিডিও ছিল। ওই ভিডিওগুলো দেখার পর আমার কাছে এত মানে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদিও আমি বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করছি, বই পড়ছি, বইয়ের ভাষাগুলো এত বেশি কঠিন মনে হতো। তো আমার যাই হোক, পরবর্তীতে যখন আমি বিভিন্ন জায়গায় আমার মানে আগের যত যেসব জায়গায় আমি সব ছেড়ে বুড়ে চলে আসছি, সেসব জায়গায় যখন আমি দেখতে গেছি তখন দেখলাম যে সব ক্রিস্টাল ক্লিয়ার, সবই এক এবং পানির মতো সেম। এইটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না। আমার আসলে এতগুলো ল্যাঙ্গুয়েজ সুইচ করার কোনো প্রয়োজন ছিল না, বিষয়গুলো যদি আমি শুরুতেই বুঝতে পারতাম। তো আমার মনে হয় অনেকেরই একই রকম প্রবলেম হতে পারে। তো এখন আমি রিসেন্টলি পিএইচপি দিয়ে একটা প্রজেক্টের কাজ করতেছিলাম, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে জিনিসপত্রগুলো একটু একটু রিভিজিট করার জন্য একটু শেয়ার করি। তো যাই হোক, তো আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কিছু কথাবার্তা বলবো। তার আগে আপনাদের কাছে একটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে, অনেক অনেক বছর আগে, বোধহয় 2004 সালের দিকে যখন ফেসবুক লঞ্চ হয়, তখন এটা কিন্তু শুরুতে পিএইচপি দিয়ে এটা ব্যাকএন্ড ডেভেলপ করা হয়েছিল। তো আপনাদের কাছে একটা কোশ্চেন, যে আমরা কি এরকম ফেসবুক বা গুগল বা টুইটার বা এগুলো বাদ দেন, বা যে কোনো ধরনের একটু আশেপাশে, এই যে আশেপাশে আমাদের কত চারপাশে কত অ্যাপ্লিকেশন, পপুলার অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে আমাদের পাঠাও, আমাদের বিকাশ, উবার, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কি আপনি একটা ফাইলে তৈরি করতে পারবেন কিনা? আমরা তো স্কুল লাইফ বা এই যে কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে অনেক প্রোগ্রামিং করি বা কন্টেস্ট করি, একটা ফাইলের ভিতর কিছু কোড লিখি, দেন হচ্ছে যে কোডটা রান করি, এবং সেটা করতেও আমাদের অনেক লজিক্যালি অনেক কিছু মানে অনেক কমপ্লেক্স লজিক লিখি, বা সেখানে হয়তো কোডটা কিছুটা বড় হয়ে যেতে পারে, 100-200 লাইনের হয়ে যেতে পারে। তো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এরকম বড় বড় অ্যাপ্লিকেশন, এইগুলো কি আমি একটা সিঙ্গেল ফাইলে লিখতে পারবো কিনা? তো স্বাভাবিকভাবে আপনি একটু যদি প্রোগ্রামিংয়ে অভ্যস্ত হয়ে থাকেন, আপনার কাছে বা একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন যে এটা আসলে পসিবল না, এইটা আসলে সম্ভব না। তো যাই হোক,
এটা কেন পসিবল না সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। তো ধরেন আমি হচ্ছে যে ক্যালকুলেটর বানাবো, আমি কোনো ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের কথা বলি না, আমি ফিজিক্যালি যেরকম ডিভাইস, এই ডিভাইসগুলো বানাবো। তো যাই হোক, এখানে আমি যে মানে ট্যাবটা খুলছি, এখানে আমি বিভিন্ন ডিজাইনের ক্যালকুলেটর কিন্তু আপনি দেখতে পারতেছেন। তো যেমন এই ক্যালকুলেটরটা আমরা স্কুল লাইফে ইউজ করছি। কি কি ফিচার আছে এখানে? আমরা অ্যাডিশন করতে পারি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আর কিছু ডিজিট আছে। আর এটা হচ্ছে আমাদের ইকুয়ালস যে অপারেটর, এটা দিয়ে আমরা বেসিক্যালি সমস্ত রেজাল্ট পাচ্ছি। আর একটা ডেসিমাল পয়েন্ট আছে, খুবই বেসিক একটা ক্যালকুলেটর। আচ্ছা, এই ক্যালকুলেটরটা অনেক সময় আমরা ছোটোবেলায় দুষ্টামি করে বা মানে এটা অনেকেই, আমি অ্যাটলিস্ট এটা করছি যে ফাটাফুটায় দেখছি ভিতরে কি আছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটার ভিতরে বোর্ড ছিল। তো ওই বোর্ডের ভিতরে ছোট ছোট মানে মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মানে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ছিল। তো ওই সার্কিটগুলো আসলে কীভাবে কাজ করে এগুলো কি আমি বুঝতাম? ওই কমপ্লেক্স জিনিসটা কিন্তু আমরা এই বাইরের এই প্লাস্টিকের আবরণ থেকে কিন্তু আমাদের আলাদা করে রাখছিল। তো যাই হোক, আমি যখন হাই স্কুলে উঠলাম তখন এটা তো আর মানে ইউজ করা আমরা বাদ দিয়ে দিলাম। আমরা করলাম কি, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা শুরু করলাম, সম্ভবত এই যে এই মডেলের কোনো কিছু একটা ইউজ করা শুরু করি। তো এইটা কিন্তু দেখেন, এখানে কিন্তু এই যে আগের ক্যালকুলেটর বেসিক ফিচারগুলো ছাড়াও আরও এক্সট্রা অনেক কিছু ফিচার আছে, বাট আগের ফিচারটাগুলোও কিন্তু আছে। তো এছাড়া আরও নতুন নতুন অনেক ফিচারগুলো আছে। তো যাই হোক, যত ক্যালকুলেটর দেখতেছেন কিন্তু এইখানে কিন্তু বেসিক কাজ কিন্তু একই, এবং সবগুলোর নামই কিন্তু একই রকমই। তো এরপর আমি যে জিনিসটা আরও দেখার চেষ্টা করি যে এই যে আমাদের যে ভিতরের যে সার্কিটগুলো আছে, এই সার্কিটটা আমাদের থেকে কিন্তু হাইড করা আছে, এবং আমরা কিন্তু জানিও না যে এই সার্কিটগুলো আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা একটা জিনিস, এটা একটু মাথায় আমাদের একটু চিন্তা ভাবনা করবেন যে এই জিনিসগুলো আসলে কেন আমাদের কাছ থেকে হাইড করে রাখছে। বা আমি যদি আমার একটা ক্যালকুলেটর এরকম তৈরি করা আছে এই মডেলের, মনে করেন, আচ্ছা ধরলাম আমি এই মডেলের একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর আমি ডিজাইন করলাম। ডিজাইন করার পর আচ্ছা বলেন তো, বাজারে এই ক্যালকুলেটরটা বা এই মডেলের ক্যালকুলেটর কি একটাই আছে? না, অবশ্যই না। ধরেন আমার ফ্রেন্ডও একটা ক্যালকুলেটর কিনছে, আমিও একটা ক্যালকুলেটর কিনছি, তো একই মডেলের ক্যালকুলেটর। তো ও সারাদিন অঙ্ক করে, ওর এই অন বাটন টিপতে টিপতে এটা ডেবে গেছে বা এটা একদম নষ্ট হয়ে গেছে। তো এখন বলেন তো, ওরটা নষ্ট হয়েছে দেখে কি আমারটাও নষ্ট হবে? আচ্ছা, এমনও তো হতে পারে যে ওর ক্যালকুলেটরটা রংটা আসলে ডিফারেন্ট, আমার ক্যালকুলেটরটার রংটা ডিফারেন্ট, মডেল একই সেম। মোবাইলের ক্ষেত্রে যেরকম হয় যে একই মডেলের মোবাইলে বিভিন্ন ধরনের গোল্ডেন কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, বিভিন্ন ধরনের কালার আছে। তো জিনিস এক, বাট মডেল মানে তার কিছু প্রপার্টিগুলো আলাদা আলাদা হয়। হয়তো দেখা যাইতেছে যে তার এই বাটনগুলো একটু অন্যরকম, আমার বাটনগুলো একটু অন্যরকম, বাট জিনিস একই সেম মডেল, এরকম হতে পারে। তো যাই হোক, এটা আমি জাস্ট আপনারা চিন্তা করবেন এই রকমভাবে। দেন হচ্ছে যে এই যে এরকম, এটা হয়তো বা কোনো একটা ক্যালকুলেটরের একটা সার্কিট। তো এই সার্কিটটা কিভাবে কাজ করে, আমরা যারা আমজনতা আছি, এই আমজনতার কি প্রয়োজন আছে এটা বোঝার, যে সার্কিট কিভাবে কাজ করবে? এইটা আমাদের থেকে লুকানো, হাইড করে রাখা হয়েছে। দেন হচ্ছে এইটা হচ্ছে একটা গাড়ির আচ্ছা, এটা হইতেছে আমাদের একটা গাড়ি। তো গাড়ির একটা সাধারণ মানুষ কিন্তু গাড়িটা এইভাবে দেখবে না, সে দেখবে সিম্পল একটা কার, উপরে অনেক কোনো সাদা কালার বা লাল কালার কিছু একটা দেওয়া, খুব স্টাইলিশ চকচকা কার দেখবে। বাট ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে গাড়ির ভিতরে কী কী আছে, জিনিসগুলো কী কী, এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই। বাট দেখেন, এক একটা ডিভাইস কিন্তু ইন্টারকানেক্টেড, একটা আরেকটার সাথে কাজ করতেছে। এবং যখন এই ইঞ্জিনটা তৈরি করা হয়েছে, এটারে স্বাধীনভাবে তৈরি করা হয়েছে। এইখানে যখন টায়ার বা কোনো জিনিসপত্র, যন্ত্রপাতি, যত ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতি আছে, সবগুলো আলাদা আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। দেন এটাকে অ্যাসেম্বলি করে এরকম কমপ্লেক্স একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এটা কিন্তু একদম সব কিছু একসাথে একটা ইসের ভিতরে তৈরি করা হয়নি। তো হয়তো বা এমন হতে পারে যে চাকাটা একটা কোম্পানি তৈরি করছে, ইঞ্জিনটা আর একটা কোম্পানি তৈরি করছে, বা উপরে গ্লাসটা আর একটা কোম্পানি ডিজাইন করছে, তারপর বডিটা আর একটা কোম্পানি ডিজাইন করছে, এর ভিতরে যে ইলেকট্রিক্যাল যে কাজ বা সার্কিট মার্কেট যেগুলো আছে সেগুলো আর একটা টিম ডিজাইন করছে। সব কিছু আলাদা আলাদাভাবে ডিজাইন করে এখানে এসে অ্যাসেম্বলি করছে।
দেন হচ্ছে যে আমাদের এরকম একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। ধরেন আমার এখানে চাকাটা পাংচার হয়ে গেছে, তাহলে আমি কি করব? আমি জাস্ট এই চাকাটা চেঞ্জ করলে আমার কিন্তু পুরা গাড়িটা আমার ঠিক হয়ে যাচ্ছে। এর মানে এই না যে এই চাকাটা নষ্ট হয়েছে দেখে পুরা গাড়িটাই আমার নষ্ট হয়ে গেছে। এগুলা কি? এইগুলো হইতেছে আমার এইভাবে, মানে আমি যদি সব কিছু একদম সলিড সব কিছু একসাথে নিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু দেখা যেত যে আমার এই চাকাটা নষ্ট, তার মানে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল। কিন্তু না, আমরা এমনভাবে জিনিসটাকে ডিজাইন করলাম যাতে করে আমাদের ছোট ছোট অংশ, আমরা কোনো প্রবলেম হলে আমি সেটা হয়তো বা চেঞ্জ করতে পারি, রিপেয়ার করতে পারি, আপডেট করতে পারি, নতুন ভার্সন আমি অ্যাড করতে পারি, বা কোনো কিছু আমি মানে অনেক ফ্লেক্সিবল ওয়েতে সব কিছু আমি করতে পারবো। তারপর হচ্ছে কি, আমার যে ইউজার, সে কিন্তু আমার এত কিছু জিনিসপত্র আমাকে বোঝাও লাগবে না। আমরা তাকে সুন্দর একটা বাইরের থেকে একটা খুব ইজিলি স্মুথলি মানে কন্ট্রোল করা যায় এরকম একটা তাকে ইন্টারফেস তৈরি করে দিব, যে আপনি শুধু এখানে 2-4টা বাটন টিপ দিবেন, আপনার গাড়ির সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো তারপর হচ্ছে যে আমি দেখাচ্ছি, এটা একটা স্পোর্টস কার্সের ইন্টারনাল ইঞ্জিনের একটা পিকচার। তো এইগুলো জাস্ট আমাদেরকে হাইড করে রাখছে। তো এখানে যে জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হইতেছে আপনার অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, ছোট 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 অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। বাট এই অবজেক্টগুলা নিয়ে কাজ করার আগে এই অবজেক্টটা তো তৈরি করা লাগবে। এই অবজেক্টটা যেই নিয়ম কানুন স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি তৈরি করব, বা একটা নকশা বা একটা বয়লার প্লেট বা একটা আর্কিটেকচার ব্লু প্রিন্ট যাই বলেন না কেন, একটা নকশা দেখে আমি তৈরি করব। দেন এই নকশা থেকে তো আমি একটা অবজেক্টই তৈরি করবো এমন কোনো কথা নেই, আমি অসংখ্য অবজেক্ট তৈরি করতে পারি। যেমন একটা চাকার ডিজাইন থেকে আমি অসংখ্য চাকা আমি তৈরি করতে পারি, সেই চাকাগুলো আমি অসংখ্য জায়গায় আমি ব্যবহার করতে পারি। তো এইগুলো ছিল আমার বেসিক কনসেপ্ট। তাহলে আমি শুরুতে যেই কোশ্চেনটা করছিলাম, যে এরকম বড় বড় অ্যাপ্লিকেশন যারা আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি, বড় বড় অ্যাপ্লিকেশন যে আমরা তৈরি করি, সেইগুলো কি আমরা একটা ফাইলের ভিতরে লিখতে পারবো? না, বা একটা ফাইলে এত বড় অ্যাপ্লিকেশন আমাদের তৈরি করা পসিবল না। আমরা কি করব? আমরাও এরকম সফটওয়্যারে বিভিন্ন জিনিসকে আমরা অবজেক্টের মতো তুলনা করব। আমরা একটা প্রথমে একটা নকশা তৈরি করব, দেন সেই নকশাগুলো থেকে আমাদের অবজেক্টগুলো তৈরি করব। সেই অবজেক্টগুলো আমরা একটা আরেকটার সাথে অ্যাসেম্বলি করে সুন্দরভাবে যেন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কমিউনিকেট করতে পারে, এইভাবে ধীরে ধীরে আমরা অ্যাটাচ করে একটা কমপ্লেক্স সফটওয়্যার সিস্টেম তৈরি করে ফেলতে পারবো। এই ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্ট। তো আমি এইখানে একটু কোড করে বা একটু জিনিসপত্র মনে করেন যে একটু দেখানোর চেষ্টা করব, এটা পিএইচপি দিয়ে দেখানোর চেষ্টা করব। ইটস ওকে, মানে আপনি যে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো সেম, মানে অলমোস্ট সেম, আপনার সিনটেক্সটা শুধু একটু ডিফারেন্ট হবে এই আর কি, এছাড়া আর কিছুই না। তো চলুন শুরু করি। তো প্রথমে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করার আগে যে জিনিসটা নিয়ে আমাকে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ক্লাস। ক্লাস কী জিনিস আমি যদি একটু টেস্ট করি, ধরেন আমি এখানে একটা ফাইল তৈরি করি, কোড ফার্স্ট ডট পিএইচপি। আচ্ছা, তো এনিওয়ে আমি দেখার চেষ্টা করি, টাচ ফার্স্ট ডট পিএইচপি, হ্যাঁ ফার্স্ট ডট পিএইচপি একটা ফাইল তৈরি করলাম, এইখানে আমি পিএইচপি কোড তৈরি করব। তো ক্লাস জিনিসটা কি? হোয়াট ইজ ক্লাস? ক্লাস হচ্ছে আমার যে অসংখ্য অবজেক্ট তৈরি করব তার একটা নকশা। তো সফটওয়্যারের মানে প্রোগ্রামিংয়ের কনটেক্সটে যদি বলি, সেটা কি? সেটা হচ্ছে একটা ক্লাস ইজ কিছুই না, এটা হইতেছে আমরা যে বিভিন্ন সময় ভ্যারিয়েবল ইউজ করি না, এই ভ্যারিয়েবল প্লাস যে নর্মাল ফাংশনগুলো ইউজ করি সেই ফাংশন। এই ফাংশনটা জাস্ট একটা প্যাকেট করব, আমি ভেরিয়েবল আর কিছু ফাংশনটা প্যাকেট করব। প্যাকেট করে এইটাকে একটা মনে করেন যে একদম কোনো একটা কিছুর ভিতর আটকায় ফেলবো। দেন এটা হয়ে যাবে একটা স্ট্যান্ডার্ডের মতো, যে যখনই আমি কোনো একটা স্পেসিফিক অবজেক্ট তৈরি করব সেই অবজেক্টে এই ভেরিয়েবলগুলো থাকবে আর এই ফাংশনগুলো থাকবে। হয়তো ক্লিয়ার হয়নি, যাই হোক আমি কোড করে দেখালে কিছুটা বোঝা যাবে। তো এই ভেরিয়েবলগুলো
ক্লাসে যে আমরা ইউজ করব আর এই ফাংশনগুলো যে ইউজ করব এইটা একটু ডিফারেন্ট নাম থাকবে, জিনিস একই বাট নামটা ডিফারেন্ট। যেমন আমি একটা বললাম যে ধরেন আমি আমার ফ্রেন্ড শার্ট কিনলাম, একই ডিজাইনের শার্ট, বাট হচ্ছে ওরটা লাল কালারের, আমারটা নীল কালারের। ও একটু মোটা, ওরটা একটু একটু বড় সাইজের, আমি একটু চিকন, আমারটা একটু একটু ছোট সাইজের। তো এই যে শার্ট একই, তার কালার, রং, তার সাইজ এটা ডিফারেন্ট। তো এই কালার, সাইজ, এই জিনিসগুলোকে আমি ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি। তো এইটা হচ্ছে ওই শার্ট অবজেক্টের একটা প্রপার্টি। তার মানে হচ্ছে আমি এই অবজেক্ট ওরিয়েন্টেডের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবলকে বলবো যে এটা হচ্ছে আমার প্রপার্টি। আর এই শার্ট আমি কি করতে পারি, শার্ট আমি পরতে পারি, শার্ট আমি এটা পরিষ্কার করতে পারি, বা শার্ট দিয়ে আমি আরও কি করা যায় শার্ট আমি গিফট করতে পারি। তো এই যে বিভিন্ন ধরনের কাজ আমি শার্টের কনটেক্সটে আমি করি, সেটা কি, সেটা হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমি এটাকে বলবো মেথড। ফাংশন দিয়ে আমরা জানি সবাই যে কিছু একটা কাজ করা হয়, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমি ওই সেম জিনিসটাকেই বলতেছি মেথড। এখন আরেকটা কথা, আমার শার্ট, মনে করেন যে আমার মানে কাজিন আসছিল, ও আমার কাজিন শার্টটা দেখে বললো যে ভাইয়া শার্টটা তো অনেক জোস, এখন তুমি আরেকটা কিনে নিও, আমি এটা নিয়ে গেলাম। আচ্ছা, এইটা নিয়ে গেল, তার মানে কি আমার ফ্রেন্ড যে আমার সাথে শার্টটা কিনছিল ওর শার্টটাও কি উধাও হয়ে যাবে? না। আমারটা নিয়ে গেছে দেখে কি আমার ফ্রেন্ডেরটা নিবে? না। তো এনিওয়ে, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমার শার্টের মনে করেন যে কোথাও একটা জায়গা ছিঁড়ে গেছে, তার মানে তো আমার ফ্রেন্ডের শার্টটা ছিঁড়ে যাবে না। তো যখন আমি এই শার্টটাকে চেঞ্জ করব, তখন আমি অনেক সময় মানে আমরা প্রোগ্রামিংয়ে মানে দিস কিওয়ার্ডটা ইউজ করি। এই দিস কিওয়ার্ড দিয়ে এইটা বোঝানো হয় যে এটা মানে এই শার্টটা, মানে দিস মানে বুঝতে দিচ্ছেন যে এই শার্টটা, দিস দিয়ে বোঝাচ্ছি যে আমি আমার শার্ট বা এই শার্ট, হ্যাঁ, মানে যেই অবজেক্টটা নিয়ে আমি কাজ করতেছি, স্পেসিফিকলি এই অবজেক্টটা নিয়েই আমি কথা বলতেছি। আমি কিন্তু আরেকটা অবজেক্টের কথা বা অন্য শার্টের কথা আমি বলতেছি না। এই জন্য আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি। আমি কিছু ডায়াগ্রাম ডিজাইন করে এটা আরও ভালোভাবে আমি বুঝাইতে পারবো। তো যাই হোক, আমি এখন ক্লাসটা যদি আমি তৈরি করতে চাই, অধিকাংশ ল্যাঙ্গুয়েজেই আপনাকে ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে একটা ক্লাস তৈরি করার জন্য। দেন আমি ক্লাসের একটা নাম ব্যবহার করব। তো সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা মানে মানে আমরা যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কোড করি, তাহলে ফাইলের নাম যা, আপনার ক্লাসের নামটাও তাই দিতে হবে। এবং একটা ফাইলে একটা ক্লাস রাখা সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে ভালো, এবং এইটা খুবই উপকারী। আমরা কখনোই একই ফাইলের ভিতরে একাধিক ক্লাস রাখবো না, যদিও আমরা এখানে অনেক রুলস ভায়োলেট করবো আমাদের নিজস্ব বোঝার স্বার্থে, ঠিক আছে, বা মানে একটু বোঝানোর স্বার্থে আমি কিছু রুলস ভায়োলেট করতে পারি। তো যাই হোক, আমি এখানে একটা নাম দিলাম যে আমি এখানে প্রথম যে এনিওয়ে আমি কি ক্লাস তৈরি করব। আচ্ছা, আচ্ছা, আমি এখান থেকে একটু মজার করে কিছু কোড আমি যদি ডিজাইন করতে চাই, আমি এটা ডিলিট করে দিই, আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করি। আমরা তো সবাই, আমার এখানে আশেপাশে বৃষ্টি নামতেছে, তো আমার মাথায় আসলো যে এই বৃষ্টির দিনে বিভিন্ন ধরনের খিচুড়ির সাথে ভর্তা খেতে তো অনেক মজা লাগে। তো আমরা কিছু যদি কোনো একটা ফুড অ্যাপ্লিকেশন তৈরি করি, এবং আমার ফুড অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ভর্তা থাকবে। তো মনে করেন যে টমেটো ভর্তা, আলু ভর্তা, একদম টাটকা বেগুন ভর্তা, শুটকি ভর্তা, এরকম ভর্তা থাকবে। তো যাই হোক, আমি আমার ক্লাসে মানে আমার অ্যাপ্লিকেশনে অনেক ধরনের ভর্তা আমি ইউজ করব। তো আমি একটা ভর্তার ক্লাস তৈরি করি, মানে ভর্তার ডিজাইন তৈরি করব। তো ভর্তা ডট পিএইচপি। তো এখন আগেই বললাম যে আমার ক্লাস তৈরি করতে ক্লাস কিওয়ার্ড ইউজ করা লাগবে। দেন হচ্ছে আমি ক্লাসের নাম, আমার ক্লাসের নাম ভর্তা ক্লাস। তো আমার কিন্তু ক্লাসটা তৈরি করা হয়ে গেল। এই ক্লাসের ভিতর কী আছে? কিছুই নেই, বাট এটা কিন্তু একটা ক্লাস। আমি এই ক্লাস থেকে, এই ভর্তা ক্লাস থেকে অসংখ্য ভর্তা তৈরি করতে পারি। বাট এই ভর্তার ভিতরে তো আমি কোনো মানে কোনো প্রপার্টি অ্যাড করি নাই, কোনো মেথডও অ্যাড করি নাই যে আমার ভর্তার নাম কি থাকবে, ভর্তার এটা কি ঝাল হবে না মিষ্টি হবে, নাকি এটা এটা আরও অনেক কিছু। একটা ভর্তার কী কী বৈশিষ্ট্য থাকে, আমি সমস্ত বৈশিষ্ট্য যদি অ্যাড করতে চাই, বা এই ভর্তা দিয়ে আমি আসলে কী কী করবো, আমি ভর্তার হয়তো মানে আমি ভর্তার ইনফরমেশন আমি জানতে চাচ্ছি, বা এই ভর্তা দিয়ে আমি
সিম্পলি কি একটা ভর্তা কী করে, মানুষ খায় বা ইউজার খাবে, কোনো একজন পার্সন আছে সে ভর্তাটা খাবে, সোজা কথা। সো ভর্তার ভিতরে একটা কোনো একটা মেথড থাকবে যে ইট, সিম্পল। তো যাই হোক, আমি যদি এখানে এই ভর্তা থেকে একটা অবজেক্ট তৈরি করতে চাই তাহলে কীরকম হবে, ধরেন আমি এখানে লিখলাম যে ফার্স্ট ভর্তা ইকুয়ালস টু নিউ ভর্তা। আমি বলতেছি যে নিউ জিনিসটা কি, এই যে ফার্স্ট ভর্তা এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, নর্মাল একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে বেসিক্যালি একটা অবজেক্টের রেফারেন্স আছে। যদি বলি কি ভাই অবজেক্টের রেফারেন্স আবার কী জিনিস, তো আমরা একটু ড্র করে দেখার চেষ্টা করি। ধরেন আমার যে অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেমের কাছে পিএইচপি রিকোয়েস্ট করবে, পিএইচপির যে ইন্টারপ্রেটার সে রিকোয়েস্ট করবে বা মেমোরি ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করবে যে আমি এখন একটা নতুন অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্টটা জন্য কিছু মেমোরির প্রয়োজন, তুমি মেমোরিটা বরাদ্দ করো। তো মনে করেন যে এইখানে আমাদের ভর্তা অবজেক্টের একটা যে পরিমাণ মেমোরি লাগবে পিএইচপি ক্যালকুলেট করে বলে দিল যে এই এতটুকু মেমোরি তুমি অ্যালোকেট করো, এক্স বাইট মেমোরি তুমি অ্যালোকেট করো, এবং এই মেমোরির একটা অ্যাড্রেস আছে, মনে করেন যে সেটা হচ্ছে এক্স না A26 এরকম কোনো একটা অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটাতে অ্যাকচুয়ালি অবজেক্টটা আছে, সেই অবজেক্টের যে সেই অবজেক্টের যে অ্যাড্রেসটা আমি এই ভেরিয়েবলের ভিতরে অ্যালোকেট করে রাখলাম বা বলে দিলাম, এবং এই ভেরিয়েবলের নামটা হচ্ছে আমার এই যে ফার্স্ট ভর্তা। তো ফার্স্ট ভর্তা এটার নাম বেসিক্যালি ফার্স্ট ভর্তা। আমার যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল বেসিক্যালি কি স্টোর করে রাখছে, A26 এই অ্যাড্রেসটা কিন্তু এখানে স্টোর করে রাখছে, এবং এই অ্যাড্রেসের থ্রুতে আমি এই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এই অবজেক্টটা তৈরি হয় বেসিক্যালি হিপ মেমোরিতে। তো আর এটা থাকে আমাদের স্ট্যাকে। আপনারা যারা ডাটা স্ট্রাকচার পড়াশোনা করছেন এটা অবশ্যই জানবেন। তো এই মেমোরির থ্রুতে আমি এই অবজেক্টটাকে অ্যাক্সেস করতেছি, আর এই মেমোরি অ্যাড্রেসটাকে বলতেছি এই অবজেক্টের রেফারেন্স। বেসিক্যালি এই অ্যাড্রেসের থ্রুতেই আমি বলতে পারি যে এই অবজেক্টটা কোথায় আছে। তো যাই হোক, তো এইভাবে করে আমরা অবজেক্ট তৈরি করলাম। তাহলে এই নিউ কিওয়ার্ড হচ্ছে একটা কমান্ড যে নতুন কিছু মেমোরি তুমি অ্যালোকেট করো। অ্যালোকেট করবা কিসের উপর ডিপেন্ড করে, এই ভর্তা ক্লাসে যেইভাবে যত ভেরিয়েবল আছে, যত মেথড আছে, সমস্ত মেথড এবং ভেরিয়েবল স্টোর করার জন্য যেই পরিমাণ মেমোরি তোমার প্রয়োজন, সেই পরিমাণ মেমোরি তুমি অ্যালোকেট করো। করার পর যে অ্যাড্রেসে তুমি অ্যালোকেট করলা সেই অ্যাড্রেসটা আমাকে ফেরত দাও। ফেরত দেওয়ার পর আমি ফার্স্ট ভর্তাতে সেই অ্যাড্রেসটা আমি অ্যালোকেট করে রাখলাম। দেন আমি যদি এখন বিভিন্ন ধরনের কাজ করব, আমি জাস্ট এই রেফারেন্সটা ধরে ধরে কাজ করব। এটা আসলে কিছুই না। এটা অনেক সময় দেখা যায় যে আমি কি করব, ধরেন 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 অনেক সময় ডুবুরিরা যে নিচে বা আমাদের ঢাকা শহরে এরকম হয় যে ড্রেনের ভিতরে অনেক পানি, বা এই যে কি বলে সোয়ারেজের লাইনে যারা পরিষ্কার করে, আমরা একটা দড়ি বা রশি দিয়ে কাউকে বেঁধে দিয়ে ওর ভিতরে নামাই দিই। নামানোর পর বলে রাখে যে আমরা কিন্তু 2 মিনিট পর টান দিস। তো বেসিক্যালি ওই দড়িটা হইতেছে কি ওই বস্তুর রেফারেন্স হিসেবে কাজ করে। ওটা ধরে আমি কিন্তু ওই লোকটারে টানা নিতে পারি বা উপরে উঠাতে পারি বা নিচে নামাইতে পারি। যাই হোক, তো এই ফার্স্ট ভর্তা ওই রেফারেন্সের থ্রুতে, ওই অ্যাড্রেসের থ্রুতে আমি এই ভর্তা রিলেটেড যত কাজ আছে, যত যা আছে সব কিছু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। তো যাই হোক, এর ভিতরে তো আমার কোনো প্রপার্টি নাই। তো যাই হোক, প্রথম প্রপার্টি আমরা অ্যাড করি যে ধরেন এটার তো অবশ্যই একটা কি থাকবে, নেম থাকবে। তো আমি যদি লিখি ডলার নেম, পিএইচপিতে তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডলার সাইন ইউজ করি। তো ডলার নেম ইজ ইকুয়ালস টু হোয়াট। আমি কি আগে থেকেই জানবো যে এই ভর্তাটার নাম কি হবে, বা এই অবজেক্টটা যখন তৈরি করব তখন কি জানবো যে এই ভর্তাটা কি নাম কি থাকবে? এটা আসলে ডিজাইনিংয়ের উপরে ডিপেন্ড করবে যে আসলে কীরকম হবে। তো আমরা কিন্তু পিএইচপিতে বাইরে নর্মালি এখানে যেরকম একটা ভেরিয়েবল তৈরি করি x = 5, এটা কিন্তু পসিবল,
কিন্তু যখনই আপনি এই ক্লাসের ভিতরে অবজেক্ট মানে প্রপার্টিগুলো ডিক্লেয়ার করতে যাবেন, তখন আপনাকে একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করা লাগবে, ভ্যার দিয়ে বোঝানো হবে যে এটা আসলে একটা প্রপার্টি। আপনি ভ্যার ইউজ নাও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কিছু এটার কি বলে, এই যে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এগুলোর বলে কিছু এক্সেসর, যে আপনি এগুলো নিয়ে আলাদাভাবে আমরা কথা বলবো। সো আপাতত এটাও শুধু মনে রাখেন যে আমাকে সামহাও এখানে ভ্যার কিওয়ার্ড ইউজ করতে হবে। এটা আসলে পিএইচপির কনটেক্সটে, আপনার অন্য ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হবে এমন কিছু না। আপনি অন্য ল্যাঙ্গুয়েজে বা যে সমস্ত স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ আছে, আপনার ডাটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনার হয়তো বা টাইপও বলা লাগবে না। তো যাই হোক, তো এরপর হচ্ছে আমার আরেকটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, ইজ স্পাইসি। আমার ভর্তাটা কি খুব স্পাইসি হবে? যদি সত্য হয় তাহলে হ্যাঁ এটা স্পাইসি, যদি ফলস হয় তাহলে ধরে নেব যে এটা কোনো টমেটো ভর্তা বা মিষ্টি টাইপের কোনো ভর্তা। তো যাই হোক, আপাতত আমি এই ভর্তা ক্লাসে একটা মেথড আমি যদি তৈরি করি, যে এই ভর্তা ক্লাসে কি থাকবে, এই ভর্তা ক্লাসে ইনফরমেশনগুলো আমি ইউজারকে, মানে যে ভর্তাটা অর্ডার করবে বা ভর্তাটা খাবে বা সে আগে দেখতে চাবে যে ভর্তাটা আসলে কী কী ইনফরমেশন বা ভর্তা সম্পর্কে আমি ডিটেলস আমি জানাইতে চাই ইউজারকে। তো আমি যদি লিখি যে এটা আসলে আমার ফাংশন শো ইনফো, আচ্ছা শো ইনফো না, শো ভর্তা ইনফো, ঠিক আছে। তো এইখানে আমি যদি ইকো করি, ইকো মানে হচ্ছে যে আমার প্রিন্ট করব, সিম্পলি ইকো করব ডলার নেম, তার আগে এরকম লিখি, নেম ইজ ইকুয়ালস টু ডলার নেম স্ল্যাশ এন, দেন আরেকটা ইকো করি, ইজ স্পাইসি, ডলার ইজ স্পাইসি। এখন আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমার এই ভর্তার ভিতরে কিছু এরকম কিছু প্রপার্টি থাকলো এবং কিছু মেথড থাকলো। আমি আপাতত একটা রাখছি। তো এখন আমি এগুলো ইউজ করব কিভাবে? তো ফার্স্ট ভর্তা আমি জানি না ফার্স্ট ভর্তা কী হবে। তো আমি ফার্স্ট ভর্তা, এইটা তো অবজেক্ট এবং এই মানে এটা তো আমার এর ভিতরে রেফারেন্স আছে, এবং এই রেফারেন্স থেকে যদি আমি এই প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে অ্যারো সাইন দিতে হবে, এই সাইনটা ইউজ করতে হবে। এটার অনেক ল্যাঙ্গুয়েজে এটার পরিবর্তে ডট ইউজ করা যায়। তো আমি যদি নেমটাকে আমি যদি দেখতে চাই যে এটার নেম কি, আসলে বেসিক্যালি নেমটা যদি আমি কি হয় এটা যদি দেখতে চাই, বা আমি আসলে প্রথমে নেমটাকে অ্যাসাইন করে দিতে চাই, তো মনে করেন যে আমার এটার নাম হচ্ছে আলু ভর্তা। এখন আরেকটা হচ্ছে ফার্স্ট ভর্তা, এইটা হচ্ছে ইজ স্পাইসি, আমি এখানে ট্রু রাখলাম, হ্যাঁ এটা আসলে স্পাইসি। দেন হচ্ছে এখন আমি জানতে চাই যে এই ফার্স্ট ভর্তার ইনফরমেশনটা কি, শো ভর্তা ইনফো। এখন যদি আমার প্রোগ্রামটা রান করি তাহলে অবশ্যই আমি একটা এরর আমি পাবো। কেন এরর পাবো এবং কি এরর পাবো চলেন দেখি। সেটা হচ্ছে পিএইচপি ভর্তা ডট পিএইচপি, এই দেখেন এখানে কি আসছে, এখানে একটা ওয়ার্নিং আসছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ডলার নেম লাইন নাম্বার 8। এই যে এইখানে এই মেথডটা আসলে বুঝতে পারতেছে না যে এই নেমটা কার নেম বা কোন নেম। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি তো এখানে নেম ইউজ করছি, আমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ক্লাস যে স্কোপের ভিতরে আছে সে তো অ্যাকচুয়ালি এই নেমটাকে পাওয়া উচিত। অনেক সময় আমরা ফাংশনের ভিতরে এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দেন ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো সিমিলারলি অথবা এটা তো মনে হচ্ছে যে এরকম গ্লোবাল কনটেক্সটের ভেরিয়েবল, আসলে কিন্তু না। আসলে এই ফাংশন কিন্তু এইটাকে পাবে না। কেন পাবে না? ধরেন আমি এখানে আরেকটা ভর্তা ভেরিয়েবল তৈরি করলাম, সেকেন্ড ভর্তা, এটা হচ্ছে আমি নিউ ভর্তা রাখলাম, দেন হচ্ছে সেকেন্ড ভর্তা, এইটার নেমের ভিতরে আমি দিলাম বেগুন ভর্তা।
বেগুন ভর্তা। দেন হচ্ছে সেকেন্ড ভর্তা, এইটার ইজ স্পাইসি। আমার প্রপার্টির নাম কি ছিল? ইজ স্পাইসি। ইজ স্পাইসি ট্রু। দেন হচ্ছে আমার সেকেন্ড ভর্তা, এইটার যদি আমি শো ভর্তা ইনফো যদি করি তাহলে কি হবে? আমার তো এখানে যখন এই ফাংশনটা কল হবে এই ফার্স্ট ভর্তার থ্রুতে, তখন এইখানে ফাংশনটা আমাকে যখন প্রিন্ট করবে সে আসলে কি বলবে? আলু ভর্তা বলবে। আবার যখন এখানে আসবে তখন এটা আবার কি বলবে? বেগুন ভর্তা বলবে। কিভাবে? ফাংশন তো আমি একটাই লিখছি, আমি তো আর এইখানে মানে বলি নাই যে এইটা আমার যখন আলু ভর্তা আসবে তখন এরকম ইউজ করো, বা বেগুন ভর্তা যখন আসবে তখন এটা বোঝাও। আসলে এখানে বুঝতে পারতেছে না যে কোন অবজেক্টের থ্রুতে সে এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করবে। যখন আমার উচিত এরকম যে ফার্স্ট ভর্তা যখন ইউজ করবে তখন ফার্স্ট ভর্তার মতো করে ইনফরমেশনগুলো দেখাবে। আবার যখন সেকেন্ড ভর্তা এই ফাংশনটা ইউজ করবে তখন সেকেন্ড ভর্তার মতো করে ইনফরমেশনটা দেখাবে। সেই জন্য আমরা কি করি? আমরা দিস কিওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে? তো এখানে দিস লিখে এরকম অ্যারো চিহ্ন ইউজ করে তখন যখন ফার্স্ট ভর্তার রেফারেন্সে এই মেথডটা অ্যাক্সেস হবে তখন এখানে জানবে যে ফার্স্ট ভর্তা আমার কোথায় তৈরি হয়েছিল। ওই যে বলছিলাম না যে আমাদের মেমোরি অ্যাড্রেসটা, এই যে এই মেমোরি অ্যাড্রেস, বেসিক্যালি এই মেমোরি অ্যাড্রেসটা এই দিসের এখানে এসে কি হবে? মানে রিপ্লেস হয়ে যাবে। তার মানে কি? ওই মেমোরি অ্যাড্রেসে যেই নেমটা আছে সেই নেমটা ইউজ করো। সিমিলারলি যখন বেগুন ভর্তা আসবে, মনে করেন যে আপনি এইখানে আমার সেকেন্ড ভেরিয়েবল, এইটা যখন আমার সেকেন্ড ভর্তা তৈরি করছে এটা আসছে হচ্ছে V36-এ, তো এটা হইতেছে, এটাও এক্স বাইট মনে করেন। তো এই V36 আসলে এই ভেরিয়েবলের ভিতরে থাকবে, যেটা হচ্ছে আমার সেকেন্ড ভেরিয়েবল মনে করেন। তার মানে কি? যখন দিস এই ভেরিয়েবলের ভিতরে যে নেমটা আছে সেটা দাও, আবার যখন এই ভেরিয়েবলের মানে এই অ্যাড্রেসের ভিতরে যেইটা আছে সেই নামটা দাও। তার মানে বোঝা গেল যে এই মেমোরি অ্যাড্রেসটা আমার, এই মেমোরি অ্যাড্রেসটা এখানে এসে রিপ্লেস হয়ে যাবে এবং সেই অ্যাড্রেসে যে নেমটা আছে সেই নেমটা অ্যাক্সেস করবে। আবার এই অ্যাড্রেসে যেই স্পাইসি আছে সেটা সে ইউজ করবে, বলবে। তো যাই হোক, এখন যদি আমরা কোডটা রান করি দেখা যাক কী হয়। php ভর্তা ডট পিএইচপি, দেখেন এখানে কিন্তু আলু ভর্তা লেখা আসছে। হ্যাঁ, ইজি স্পাইসি। পিএইচপি আসলে ট্রু ভেরিয়েবলকে ওয়ানে কনভার্ট করে ফেলে, আবার বেগুন ভর্তা আসছে ওয়ানে কনভার্ট করে ফেলছে। তো যাই হোক, এখন একটা জিনিস দেখেন বিরক্তিকর, আপনি যদি চান যে এই যখন আমি ভর্তা তৈরি করব তখন আসলে এই প্রপার্টিগুলা এটা তো ফাংশনের মতো মনে হচ্ছে, আসলে তো ফাংশন না, আমি এই প্যারেনথিসিসের ভিতরে পাস করে দিব আমার আলাদা করে, এরকম নেম ইকুয়ালস টু আলু ভর্তা, ইজি স্পাইসি ইকুয়ালস টু ট্রু, এগুলো আসলে বলার কোনো আমি বলতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে কী হবে? তো আমি যদি চাই এরকম যে আলু ভর্তা, দেন হচ্ছে ট্রু, দেন হচ্ছে আমি এখানে যদি বলতে চাই বেগুন ভর্তা, বা বেগুন ভর্তা বাদ দেন, আমি টমেটো ভর্তা দিই, টমেটো ভর্তা, এটার ভিতরে আমরা দিলাম ফলস, না আমার এটা মিষ্টি মিষ্টি ভর্তা হবে। তাহলে কি হবে? আমি চাচ্ছি না এরকম কিছু করতে, এটাকে কমেন্ট আউট করে রাখি। তো কি হবে? এইটা আমি পাস করে দিলাম। এখন পাস করলে অবশ্যই আপনি কি করবেন? একটা এরর খাবেন। পিএইচপি কি আছে নাম? ভর্তা ডট পিএইচপি। কি হচ্ছে দেখেন সব কিছু আমার, কারণ কি আমি তো কোনো ভেরিয়েবলের ভিতরে, যে প্রপার্টির ভিতরে কোনো কিন্তু ভ্যালুতে অ্যাসাইন করি নাই, এবং যেহেতু করি নাই তার মানে সব কিছু নাল অবস্থায় আছে, কিছুই নাই, এবং সে আসলে সেই নাল ইনফরমেশনগুলোই কিন্তু আমাকে দেখাচ্ছে। কিন্তু আমি যে যে ইনফরমেশনগুলো পাস করে দিলাম এগুলো কোথায় গেল? ভাই রে ভাই, এইগুলো যদি পাস করো, এটা রিসিভ করার জন্য তোমাকে একটা ফাংশনের মতো কিছু একটা লিখতে হবে, এইটাকে বলে কনস্ট্রাক্টর।
এটার কাজ কি, যখনই আমি কোনো অবজেক্ট ফার্স্ট টাইম তৈরি করতে যাব তখন এই ফাংশনটা অটোমেটিকলি কল হয়ে যাবে। এটা আমি কল করা লাগবে না, পিএইচপি নিজে থেকে কল করে দিবে, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা এই কনস্ট্রাক্টর নিজে নিজে কল করে দেয়। এবং কল করে দেওয়ার সময় যদি আপনি কোনো নিজে থেকে কনস্ট্রাক্টর না লেখেন, ও নিজে থেকে একটা মানে এমটি কনস্ট্রাক্টর তৈরি করে জাস্ট এটাকে কল করে দেয়, যেটার আসলে কিছুই করে না। কিন্তু যদি আপনি নিজের মতো করে কল করে দেন তাহলে কিন্তু আর ওই এমটি কনস্ট্রাক্টরটা কল হবে না, আপনার বানানো কনস্ট্রাক্টরটা কল হবে, এবং সেই কনস্ট্রাক্টরে আপনি এই ভ্যালুগুলো পাস করতেছেন। তো যাই হোক, পিএইচপিতে কনস্ট্রাক্টর কীভাবে তৈরি করা, এটা আসলে নর্মালি একটা ফাংশন, বাট এই যে ডাবল দুইটা আন্ডার স্কোর সরি আন্ডার কী বলে এটাকে, আন্ডারলাইন, সো কনস্ট্রাক্ট এই কথাটা লিখতে হবে। দেন হচ্ছে এই কনস্ট্রাক্টর ভিতরে আপনি কি ধরতেছেন। আমি এখানে নেম দিছিলাম, এখানে একটা ইজ স্পাইসি ভেরিয়েবল লিখছিলাম। তো মনে করেন যে আমি আপাতত এন লিখলাম, ইজ এস, মনে করেন আমি এরকম লিখলাম। দেন হচ্ছে আমি চাই এই নেমের ভিতরে $n এইটা পাস হয়ে যাবে, এবং $is স্পাইসির ভিতরে আমার $is এটা অ্যাসাইন হয়ে যাবে। তারপর কি হবে, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাবে কি, আচ্ছা এটা কেন আসলো না, কি সমস্যা, হ্যাঁ এটা আসলে মানে ওই যে বললাম না, যে যখন আপনি এই যে ভেরিয়েবল দুটো আমি যে রিসিভ করলাম, মানে এখান থেকে যে আমি পাস করে দিচ্ছি এবং এইটা আমি রিসিভ করলাম এখানে, দেন এই এনটাকে আমি নেমের ভিতরে বলে দিচ্ছি। কিন্তু আগেই তো বলছি আমার এই নেমটা তো কোনো ক্লাসের ভিতরে, মানে বেসিক্যালি এটা কি ডিজাইন, এটা আসলে কিন্তু ফিজিক্যাল কিছু না। আমার অ্যাকচুয়ালি কোনো একটা রেফারেন্সে কোনো একটা অবজেক্টের নেমেই তো এটা স্টোর হবে। তো কোন অবজেক্টের নেমে এটা স্টোর হবে, সেই জন্য আমাকে দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। দিস এই যে দিস আমরা জানি, যখন এই অবজেক্টের মানে এই রেফারেন্স থেকে যখন এই কনস্ট্রাক্টরটা কল হবে, তখন ওই অ্যাড্রেসের যে প্রপার্টি সেখানেই আমার স্টোর হচ্ছে। আমি এটা আগেও বলছি যে দিসটা কি হবে, দিসটা হচ্ছে এই যে আপনার যে মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেসে যে নেম আছে, এই মেমোরি অ্যাড্রেসে যে মানে প্রপার্টি বা ফাংশন আছে, সেখানে সব কিছু অ্যাসাইন করো বা সেখান থেকে ব্যবহার করো, নট এটা। ওই যে আমরা শার্টের উদাহরণ দিলাম বা গাড়ির উদাহরণ দিলাম, যে আমার শার্ট নষ্ট হলে বা আমার শার্ট নিয়ে গেলে আর একটা শার্টে কোনো হচ্ছে না, এটাই কিন্তু সেই অবজেক্ট বা অবজেক্ট ওরিয়েন্টেডের ধারণা। তো সেরকম এখানে আমাকে দিস কিওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে, যে এই অ্যাড্রেসে স্টোর করে দাও। দেন হচ্ছে কি হবে, দেন হচ্ছে এখন যদি আমরা ফাংশনটাকে যদি রান করি কি হবে, পিএইচপি ভর্তা ডট পিএইচপি, এই যে আমার আলু ভর্তা এবং টমেটো ভর্তা লেখাটা আসছে। এখন এই যে ভেরিয়েবলের নামটা আমরা এখানে প্যারামিটার দিলাম এরকম, এইটা তো আমরা বোঝা যাচ্ছে না, আমরা চাইলে এরকমও লিখতে পারি, নেম ইজ স্পাইসি, এবং এখানে আমরা লিখলাম NAME নেম, এবং এখানে আমরা লিখলাম ইজ স্পাইসি। সো কী হচ্ছে, আমার এই নেমটা আর এই নেমটা কিন্তু সেম না। এই নেমটা হচ্ছে এই যে ভেরিয়েবল যেই মানে এই মেমোরি অ্যাড্রেসের কনটেক্সটে যে নেম আছে সেটা, আর এই নেমটা হচ্ছে আমার এই নেম। ওকে, সো সেম নেম ইউজ করাটা বেটার এইখানে, যাতে করে আমরা মানে বুঝতে পারি যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এই ছিল। আচ্ছা, আরেকটা টপিক বাদ আছে আমাদের, সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের কাজ। আমরা যদি এখানে একটা ইকো করি, ইকো আই এম creating the object first time, তাহলে কি হচ্ছে, আপনি যখনই এটা রান করবেন দেখবেন যে
ওই যে আই এম ক্রিয়েটিং দ্য অবজেক্ট ফার্স্ট টাইম, এই লাইনটা কিন্তু লেখা আসতেছে। তার মানে কি, অবজেক্টটা যখন তৈরি হবে, কনস্ট্রাক্ট কথাটার অর্থই নির্মাণ করা। কনস্ট্রাক্টর সেই অবজেক্টটা যে সমস্ত ইনিশিয়াল প্রপার্টি প্রয়োজন, সেই সমস্ত প্রপার্টি দিয়ে আমরা কনস্ট্রাক্টরটা দিয়ে অবজেক্টটাকে রেডি করে ফেলতেছি। অনেক সময় দেখা যায় আমরা যে ডাটাবেস থেকে যে ইনফরমেশনগুলো আসবে, সেটা এই কনস্ট্রাক্টরে লোড হবে, দেন আমার অবজেক্টটা তৈরি করে আমাকে ইনফরমেশনটা, আমার অবজেক্টটা কিন্তু অ্যাপ্লিকেশনে রেডি হয়ে যাবে। সো এরকম বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের কনস্ট্রাক্টরে। আর কনস্ট্রাক্টরের ভিতরেও এটাকে কনস্ট্রাক্টর ওভারলোড করা যায়, অনেক কিছু করা যায়। আমরা পরবর্তীতে কনস্ট্রাক্টর নিয়ে আলাপ আলোচনা করব। এখন দেখি যে ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টরের নাম শুনে আপনি বুঝতে পারতেছেন এটা নিশ্চয়ই কিছু ধ্বংস করে দিবে। তো কি এটার কাজ? আসলে এটা কিছুই না। আমার মেমোরিতে যে পরিমাণ জায়গা বরাদ্দ হয়েছে, আমি চাই যে আমার অ্যাপ্লিকেশনটা রান করা শেষ, অথবা অথবা মনে করেন আমার অ্যাপ্লিকেশনে ফাস্ট ভর্তার আর কোনো প্রয়োজন নাই। এই যে যে জায়গাটা এক্স বাইট, এটা আসলে মানে কোনো প্রয়োজন নেই, আমার এটা আসলে রিলিজ করে দেওয়া উচিত। আপনি যদি ম্যানুয়ালি এটা রিলিজ না করেন, পিএইচপি করবে কি, যখন অ্যাপ্লিকেশনটা রান করা শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি এটাকে রিলিজ করে দিবে। আপনার বিশ্বাস হয় না? আচ্ছা, আমরা দেখি। এখানে ধরেন আপনি এইখানে একটা ফাংশন লিখলেন যে ডিস্ট্রাক্ট, এখানে আপনি জাস্ট ইকো করলেন আই অ্যাম ভ্যানিশিং অল অবজেক্টস। আচ্ছা, এইটাকে কি এই কনস্ট্রাক্টরে তো আমরা কল করি নাই, এটা আসলে পিএইচপি নিজে থেকেই কল করছিল। এই ডিস্ট্রাক্টর এইটাকেও পিএইচপি নিজে থেকেই কল করবে, আমরা আসলে কিছু কোনো অবস্থাতেই কল করিনি। তো আমি যদি আমি যদি কি বলি, এটাকে রান করি পিএইচপি ভর্তা ডট পিএইচপি, তাহলে দেখা যাবে এই যে আই এম ভ্যানিশিং অল অবজেক্টস। কেন এই কথাটা দুইবার লেখা আসলো? তার কারণ কি, আমার অ্যাপ্লিকেশনটা রান হতে হতে এই যে 33 নম্বর লাইন এখানে চলে আসছে, এখন আর কিচ্ছু নাই। তার মানে কি, দুইটা অবজেক্ট আমি তৈরি করছিলাম, ফার্স্ট ভর্তা, সেকেন্ড ভর্তা। এই জন্য দুইটা অবজেক্টকে সে ভ্যানিশ করতেছে, এবং যখন ভ্যানিশ করতেছে তখন পিএইচপি নিজে থেকে এই ডিস্ট্রাক্ট মেথডটাকে কল করে দিচ্ছে, এবং তার কারণে ওই দুটো অবজেক্টের জন্য যেই পরিমাণ মেমোরি বরাদ্দ ছিল, সেই পরিমাণ মেমোরি কিন্তু ভ্যানিশ হয়ে গেল। এখন আমি যদি চাই যে এইটাকে আমি নিজের থেকে এটাকে আমি শেষ করে দিব, তাহলে কেমন হবে? আমার মনে করেন যে ফার্স্ট ভর্তার ইনফরমেশন দেখার পর আমি আসলে চাই যে এইখানে ফার্স্ট ভর্তা, এখানে আমি তোমাকে নাল করে দিই। আমার ফার্স্ট ভর্তার আর প্রয়োজন নাই। ফার্স্ট ভর্তা তুমি এই যে তৈরি হয়েছিল, এখানে এই যে লাল দাগ দিয়ে আমি কেটে দিচ্ছি, অর্থাৎ তোমার ভিতরে এখন A26 এটা আর নাই, এখন তোমার ভিতরে আছে কি, নাল। এই ফার্স্ট ভর্তা তোমার ভিতরে এখন আছে নাল। এই যে নাল থাকার কারণে কি হচ্ছে, অবজেক্টের ভিতরে যে মেমোরি মানে যেই মেমোরি যে অংশে অবজেক্টটা ধরে রাখছিলাম, মানে অবজেক্টের রেফারেন্স ধরে রাখছিলাম, সেটা আমার এখন ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম, এবং ওই মেমোরিটা রিলিজ হয়ে গেল। ওটা এখন অন্য অংশে বা অন্য কাজে ব্যয় হবে। দেখা যাক এখন আমি যদি প্রোগ্রামটা রান করি পিএইচপি ভর্তা ডট পিএইচপি, তাহলে দেখবেন এই যে আই এম ক্রিয়েটিং অবজেক্ট, আমার ইনফরমেশন দেখা হয়ে গেল, দেন আই এম ভ্যানিশিং অল অবজেক্টস। তার মানে কি, এই যে এই ফার্স্ট ভর্তা যখন নাল হয়ে গেল, তখন সেই ফাংশনটাকে কল করে দিলাম, এবং পরবর্তীতে আবার যখন সেকেন্ড ভর্তা তৈরি হলো, এবং সেকেন্ড ভর্তা যখন তৈরি করে ইনফরমেশন দেখলাম, দেখার পর পিএইচপি এবার নিজের থেকে আমরা কিন্তু এবার নাল করি নাই, সেকেন্ড ভর্তারটাকে আমরা নাল করি নাই, নিজের থেকে সেই ডিস্ট্রাক্ট ফাংশনটাকে কল করে দিল। তার মানে দুইভাবেই করা যায়, আপনি চাইলে কল করতে পারেন অথবা নাও করতে পারেন। আসলে এই ডিস্ট্রাক্টরটার তেমন কোনো ইউজ হয় না। আপনি এটা এই যে পিএইচপি ইঞ্জিন আছে, ইঞ্জিনটাকে আপনি ছেড়ে দিতে পারেন, ও নিজেই এটাকে ম্যানেজ করতে পারবে। কিছু অল্প কিছু কাজে হয়তো বা ডিস্ট্রাক্টর ইউজ হয়। তো যাই হোক, আমরা আসলে আজকে যে সমস্ত টপিক কভার করলাম সেগুলো হচ্ছে অবজেক্ট কী জিনিস। আমরা জানি যে অবজেক্ট হতেছে ছোটোখাটো, মানে জাস্ট আমাদের চারপাশে যে ধরনের অবজেক্ট দেখি এগুলোই অবজেক্ট, এবং আমরা প্রোগ্রামিংয়ে এরকম ছোটো ছোটো বিভিন্ন অবজেক্ট নিয়ে
একটার সাথে আরেকটা জোড়াতালি দিয়ে কমপ্লেক্স একটা বড় ধরনের একটা অ্যাপ্লিকেশন তৈরি করি। আর যখনই অবজেক্ট তৈরি করতে যাব তখনই আমার একটা ক্লাস প্রয়োজন। সেই ক্লাস থেকেই বেসিক্যালি একটা অবজেক্ট না, অসংখ্য অবজেক্ট তৈরি করি। প্রত্যেকটা অবজেক্টের একটা ক্লাস থাকবে, ঠিক আছে? আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হইতেছে একটা ডিজাইন বা একটা কনসেপ্ট, বা এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু না। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম, অলমোস্ট সেম, কিন্তু সামান্য একটু একটু চেঞ্জ আছে। এবং আমরা এটা আসলে তৈরি করি, এটা আসলে মানে এটা ব্যবহার করি এই জন্য যে এটা খুবই ডিপেন্ডেবল, খুবই মানে আপনার প্রুভেন একটা মেথড সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করার। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না জানলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার প্রশ্নই ওঠে না। বা আপনার এইটার উপরে মানে কত ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার অ্যাপ্লিকেশনটা কতটা মানে কত মানে এরর ফ্রি হবে। মানে ডিজাইনগত ত্রুটি যদি থেকে যায়, পরবর্তীতে আপনি যতই টাকা পয়সা খরচ করেন না কেন, আপনার কিন্তু কাজ হবে না। আপনি প্রথমে যদি 5 তলা ফাউন্ডেশন দেন, এরপর যদি চান যে তোমার মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারে বলেন তোমাকে 100 কোটি টাকা দিব আমার এখানে 20 তলা বানায় দাও, হবে না। তার মানে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সময় আমরা একটা অ্যাপ্লিকেশনকে খুব সতর্কতার সাথে ডিজাইন করি, সতর্কতার সাথে ক্লাসগুলো তৈরি করি বা অবজেক্ট তৈরি করি। দেন এটা পরবর্তীতে যেন অ্যাপ্লিকেশনটাকে এক্সটেন্ড করা যায়, ইমপ্রুভ করা যায়, সেই ধরনের জিনিসপত্রগুলো, ফিচারগুলো আমরা মানে মানে অপশন রেখে দিই। এই ধরনের কাজগুলোতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করি। আর আমরা দেখলাম দিস কিওয়ার্ড কি জিনিস। দিস হচ্ছে একটা অবজেক্টের আর কি, মানে কোন স্পেসিফিক অবজেক্টের জন্য কোনো মেথড বা কোনো প্রপার্টি আমি ব্যবহার করছি, এটা আসলে দিস দিয়ে বোঝানো হয়। কনস্ট্রাক্টর আমরা দেখলাম যে কনস্ট্রাক্টর হচ্ছে যখনই অবজেক্টটা তৈরি করা হবে তখনই কনস্ট্রাক্টরটা কল হবে অটোমেটিকলি, এবং এটাকে ওভাররাইট করা যায় বা ওভারলোড করা যায়, ওভারলোড করা যায়। আমরা এটাও দেখলাম ডিস্ট্রাক্টর কি ভ্যানিশ করে দেয় সব কিছু। তো এই ছিল আজকের কার মতো। আজকে আপনারা এই জিনিসগুলো নিয়ে এখন একটু পড়াশোনা করবেন যে কোনো ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে, তাহলে দেখবেন যে আপনার সবই সহজ মনে হবে। এরপরে আমরা কথাবার্তা বলবো যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যে ধরনের কিছু পিলার আছে বা যে ধরনের যে সমস্ত কি বলে কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলা শুরু করব। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।